টং, দরজার কলিং বেল বেজে উঠল। সকালের খবরের কাগজটা মন দিয়ে চোখ বুলাচ্ছিল প্রবীর। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ পেয়ে কাগজটা টেবিলের ওপর রেখে উঠে গিয়ে দরজা খুলল। আবে সুশান্ত, কতদিন পর, আয় আয়, ভেতরে আয়। প্রবীর হাসি মুখে তাকে ঘরে আমন্ত্রণ জানালো। সুশান্তকে সোফাতে বসতে বলে সে বলল, হঠাৎ এতদিন পর আমার কথা মনে পড়ল। বিশেষ কোনো কাজে নাকি? কাজ ছাড়া তো তোর খুব একটা পাত্তা পাওয়া যায় না। দেখ, আসতে না আসতেই তোকে প্রশ্ন করতে শুরু করে দিয়েছি। কতদিন পর তুই এলি আমার বাড়িতে কিছু খাওয়ার কথা না বলেই। আরে দূর। আচ্ছা কি খাবি বল? খাওয়ার কথা ছাড়, আমি এখন কিছু খাবো না, উদাসভাবে কথাটা বলল সুশান্ত। প্রবীর খেয়াল করলো সুশান্তের মুখটা কিরকম শুকনো দেখাচ্ছে, যেন রাজ্যের চিন্তাভাবনা ওর মাথায় ভর করেছে। ওর সারা মুখে একটা বিষণ্ণতার অভিব্যক্তি স্পষ্ট। প্রবীর আর জোর করলো না খাওয়ার জন্য, তবে ওর মনটা একটু ফ্রেশ করার জন্য ওকে কফির অফার করলো। সুশান্ত হ্যাঁ বা না কিছু বলল না, চুপ করে রইল। প্রবীর তার মনোভাব ঠিক বুঝে নিল। সে কিচেনে গেল দুজনের জন্য কফি বানাতে। কাজের লোক নেই, সে দেশের বাড়ি গেছে, আসবে কাল, তাই প্রবীরকেই এই দায়িত্বটা পালন করতে হচ্ছে। অবশ্য এতে তার প্রবলেম নেই, অভ্যাস আছে। প্রবীর ফটাফট গরম গরম কফি দুটো মগে ঢেলে চলে এলো বসার ঘরে। সুশান্ত তখন চুপচাপ বসে ঘরের চার দেওয়ালের এদিক ওদিক তাকাচ্ছিল। প্রবীর একটা কফির মগ তার দিকে বাড়িয়ে দিয়ে নিজে একটা নিয়ে বসে পড়ল। কফির মগে এক চুমুক দিয়ে সুশান্ত বলল, হ্যাঁ রে, বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না। ওরা কোথায়? স্ত্রী বাপের বাড়িতে গেছে, ওর দিদির ছেলেটার শরীর খারাপ সেই জন্য, আর ছেলে কলেজে। বাড়িতে আমি এখন একা। আমার কথা ছাড়, তোর কথা বল, তোর কি খবর? তোকে এমন দেখাচ্ছে কেন? কিরকম একটা মনমরা, শান্ত, চুপচাপ। আগে তোর সাথে কতবার দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, কখনো তোকে এরমটা দেখেনি। সেই স্কুল জীবন থেকে তোকে দেখে আসছি। তোর স্বভাব চরিত্র সব আমার জানা আছে। হাসি খুশি প্রাণোচ্ছল মানুষ তুই। সবসময় মানুষের সাথে হাসি ঠাট্টা করতে ভালোবাসিস। একেবারে মিশুকে স্বভাব তোর। তুই তো জানিস পেশায় আমি একজন সাইকোলজিস্ট। মানুষের মানসিক স্বাস্থ্যের অবস্থা নিয়ে পড়াশোনা করতে আমার বরাবরই ভালো লাগতো। আমার খুব আগ্রহ ছিল এই বিষয়ের প্রতি ভবিষ্যতে, তাই চেয়েছিলাম সাইকোলজি নিয়ে কাজ করব। করলামও তাই। কলেজ থেকে স্নাতকোত্তর করার পর চলে গেলাম কলকাতার মেডিকেল কলেজে। সেখানে 3 বছর সাইকোলজি নিয়ে প্রচুর পড়াশোনা করলাম, অনেক বইপত্র ঘাটলাম, খুব খাটলাম। তুই তো তখন ভালো রকম কলেজ পাশ করে চাকরি খুঁজতে ব্যস্ত। তারপর প্রবীর সাহা থেকে সাইকোলজিস্ট স্পেশালিস্ট প্রবীর সাহা হয়ে গেলাম। দীর্ঘ 20 বছর ধরে এই গড়িয়ার হসপিটালে কর্মরত আছি। এতটা বলে আরেকবার কফির মগে চুমুক দিয়ে প্রবীর বলল, তাই তোকে দেখে মনে হচ্ছে তুই কোনো মানসিক অবসাদে ভুগছিস। আমাকে সমস্ত কিছু খুলে বল, যদি তোর কোনো সাহায্য করতে পারি। তোকে কোনো সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগবে। সুশাস্ত্র কফির মগটা সেন্টার টেবিলের ওপর রেখে চিন্তিত স্বরে বলল, সেই জন্যেই তো তোর কাছে এসেছি। তবে সমস্যাটা আমার না শার্লির। কিছুদিন ধরেই ভাবছি শার্লিকে একটা ভালো সাইকোলজিস্ট দেখাবো। ভাবতেই তোর কথা মাথায় এলো। তোর তো এখানে বেশ নামডাক হয়েছে ভালো একজন সাইকোলজিস্ট হিসাবে। অনেকের মুখে শুনেছি তোর কাছে এলে পেশেন্টরা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরছে। তারা মানসিক অবসাদ থেকে পুরোপুরি মুক্ত হয়ে যাচ্ছে। এবং তুই আমার প্রিয় বন্ধু বলে আরো সুবিধা হবে, মানে যখন তখন কোনো সমস্যা হলে তোকে ফোন করে জানাতে পারবো।
তাই ভাবলাম। কফি খেতে খেতে সুশান্তের চোখে চোখ রেখে মন দিয়ে ওর কথাগুলো শুনছিল প্রবীর। এবার সে অল্প উদ্বিগ্ন হয়ে বলল, শার্লি, মানে তোর মেয়ে, তাই তো? হুমম। ওর আবার কি হলো? কোনো মানসিক সমস্যা? হ্যাঁ, বড় কঠিন সে সমস্যা। প্রবীর দেখল কথাটা বলার সময় সুশান্তের চোখটা মৃদু ভিজে এলো। 5টা বছর কেটে গেছে, তোর সাথে আমার কোনো যোগাযোগ নেই। তুইও কখনো ফোন টোন করিস না, আর আমারও কাজের চাপে কোনো খোঁজ খবর নেওয়া হয় না। কত কিছু বদলে গেছে। আমাদের বয়স হয়েছে, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। যাই হোক, তুই আমাকে পুরোটা খুলে বলতো কি করে হলো ওর এমন অবস্থা। সুশান্ত একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর কফি মগে চুমুক দিয়ে গম্ভীরভাবে বলতে শুরু করলো। প্রবীর মন দিয়ে শুনতে লাগলো ওর কথা। প্রায় 1 মাস আগে আমরা বেশ ভালোই ছিলাম। তখন বুঝতে পারিনি যে আগামী দিনগুলো আমাদের জীবনে এক বড় ঝড় বয়ে নিয়ে আসতে চলেছে, যার অধিক প্রভাব ফেলেছিল আমার মেয়ে শার্লির জীবনে। যে ঝড় আজও বয়ে নিয়ে বেড়াচ্ছি আমরা। আমার স্ত্রী আর একমাত্র মেয়ে শার্লিকে নিয়ে বেশ চলছিল আমাদের সংসার। সকালে আমি অফিসে বেরিয়ে যেতাম, আর শার্লি কলেজে যেত। ওর মা সারাদিন বাড়িতে থাকতো, সংসার সামলাতো। এইভাবেই চলে যাচ্ছিল সময় আমাদের তিনজনের। একদিন রাতে খাবার টেবিলে খাবার খাচ্ছিলাম আমরা। যেতে যেতে লক্ষ্য করলাম শার্লিকে। ওকে একটু অন্যমনস্ক লাগছিল তখন, বারবার কাকে যেন দেখছিল। বলা ভালো, কাউকে দেখার চেষ্টা করছিল। বসার ঘরের এক কোণে কার দিকে যেন একঠায় চেয়েছিল। হাতের থালা পড়ে আছে যেমনকার তেমন, শুধু আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করছিল। ওর মা ওকে মাছ দেওয়ার জন্য বলল, কিন্তু ও কোনো সাড়া করল না। আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম ব্যাপারটা, কিন্তু তখন আর না বলে থাকতে পারলাম না। ওর গায়ে একটা ঝটকা দিয়ে বললাম, কিরে, সেই থেকে মা ডেকে যাচ্ছে, কিছু বলছিস না যে? হুম। মুখ থেকে শুধু এই শব্দটাই বেরোলো ওর। আমি আবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে তোর? সেই থেকে দেখছি তুই ভাতের থালা নিয়ে বসে আছিস, খাচ্ছিস না কেন? না, কিছু না। কথাটা বলেই দেখলাম মাছ দিয়ে ভাত খেতে শুরু করলো ও কোনো দিকে না তাকিয়ে। ওকে তখন থেকেই একটু অস্বাভাবিক লাগতো শুরু করলো আমার। ওর চোখে মুখে একটা ভয়ের রেখা দেখতে পেলাম, তবে সেটা কিসের বুঝতে পারলাম না। ও বরাবরই শান্ত প্রকৃতির মেয়ে, কিন্তু সেদিন ওকে একটু বেশি শান্ত লাগলো আমার। তারপর আমরা খেয়ে শুয়ে পড়লাম। আমাদের দুটো শোয়ার ঘর ছিল। একটা ঘরে আমি আর শার্লির মা শুতাম, আর একটা ঘরে শার্লি একা শুতো। রাত তখন বোধ করি 12টা কি 12:30 হবে, ঠিক জানি না, ঘড়ি দেখিনি। চারিদিকের পরিবেশ একদম নিস্তব্ধ। আমার বাথরুম পেয়েছিল বলে কাঁচা ঘুমটা ভেঙে গিয়েছিল। উঠে ঘরের লাগোয়া বাথরুমে চলে আসছিলাম, সে সময় চোখ পড়ল শার্লির ঘরের দিকে। দেখলাম ওর ঘরে আলো জ্বলছে। ভাবলাম, কি ব্যাপার, এত রাতে ওর ঘরে আলো জ্বলছে কেন? কারণ আমি জানি ও বেশিক্ষণ রাত জেগে থাকতে পারে না। বিছানায় শুলে কয়েক মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ে। আর এখন কোনো পরীক্ষা নেই যে রাত জেগে পড়বে। এমনিতেও পড়াশোনা করে না খুব একটা, আর রাতে মোবাইল ঘাটাঘাটির অভ্যাসও নেই। যদিও করে, বা তাতে আলো জ্বালার কারণ কি? এই মধ্যরাতে ঘরে আলো জ্বালিয়ে কি করছে? দরজা ভেতর থেকে ভেজানো ছিল বলে বাইরে থেকে কিছুই বুঝতে পারলাম না। এমনিতে আমার চোখটা বেশ চুলে আসছিল, আর বারে বারে হাই উঠছিল কাঁচা ঘুম ভাঙার কারণে। তাই আগে আর না ভেবে তাড়াতাড়ি বাথরুম থেকে ঘুরে এসে ঘুমিয়ে পড়লাম। আমাদের ঘুম ভাঙল একটা চিৎকারে। চিৎকারটা আসছে পাশের ঘর থেকে।
আমি আর শার্লির মা তড়িঘড়ি ছুটে গেলাম পাশের ঘরে। দরজা খুলে দেখলাম শার্লি বিছানায় নেই, ঘরের একটা কোণে গুটিসুটি মেরে বসে রয়েছে। আমরা বেশ অবাক হলাম। ওকে বেশ অস্বাভাবিক লাগছিল তখন, যেন মনে হচ্ছে ভয়ানক কিছু একটা দেখে ভয় পেয়েছে। ওর শ্বাস প্রশ্বাসের বেগ বেড়ে গিয়েছিল, টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছিল। এতটা ভয় পেয়েছে যে ওর পুরো কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ওর মা ওকে বুকে জড়িয়ে ধরল। কি হয়েছে জিজ্ঞেস করতে হাত দিয়ে বিছানা দেখালো। তারপর ঢোক গিলে বলল ওখানে নাকি ও এসেছিল। কে এসেছিল জিজ্ঞেস করতে ও কিছু বলল না। আমরা দুজনে ওকে ভালো করে বোঝালাম যে ওখানে কেউ নেই, সমস্ত কিছু ওর মনের ভুল। ভাবলাম হয়তো কোনো দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছে। তার ওপর একলা ঘরে। ওকে সান্ত্বনা দেওয়ার পরও দেখলাম ওর মন থেকে ভয় দূর হলো না। বাব্বার ওই খাটটার দিকে তাকাচ্ছে ভীত চোখে। ভয় কাটছে না দেখে ওর মাকে বললাম ওর সাথে এ ঘরে শুতো, না হলে একলা থাকলে আরো ভয় পাবে মেয়েটা। ওর মা ওকে নিয়ে বিছানায় শুয়ে পড়তেই আমি ঘরের আলো অফ করে পাশের ঘরে এসে শুয়ে পড়লাম। দুবার কাঁচা ঘুম ভেঙে যাওয়াতে ঘুম আসতে একটু বেশি দেরি হলো, তাই জন্য সকালে অনেক বেলা করে উঠলাম। সকালে ওর মায়ের কাছে জানতে পারলাম সারারাত শার্লি নাকি দু চোখের পাতা এক করেনি। একটা আতঙ্কে ছিল। বললাম খুব খারাপ, হয়তো স্বপ্ন দেখেছে, সেই জন্য তার রেশ এখনো রয়ে গেছে ওর মনে। ও ঠিক হয়ে যাবে। আমি সকালের খাবার খেয়ে প্রতিদিনের মতো অফিসে চলে গেলাম। সন্ধেবেলা অফিস ফিরে এসে ওর মায়ের কাছে শুনলাম শার্লি আজ কলেজ যায়নি। সারাদিন নিজের ঘরে দরজা বন্ধ করেছিল। খাওয়ার সময় যা দরজাটা খুলেছিল। তবে খাবার দিতে গিয়ে ওর মা বাইরে থেকে শুনেছিল যে শার্লি যেন কার সাথে কথা বলছে, কিন্তু ভেতরে তখন কাউকে দেখতে পায়নি ও। সেই যে শুরু হলো আর থামলো না। প্রায় প্রতিদিনই শুনতাম ও কলেজ কামাই করে ঘরের মধ্যে বন্দী হয়ে থাকত। ওর মা একদিন বকেঝোকে ওকে কলেজে পাঠালো। সেখানে গিয়েও নাকি চুপচাপ বসে থাকতো, কারোর সাথে কথা বলতো না। একদৃষ্টে কলেজের জানলায় চেয়ে থাকতো। কলেজের পিরিয়ড চলাকালীনও অন্যমনস্ক হয়ে থাকতো। একদম পড়াশোনা করতো না। স্যাররা প্রশ্ন জিজ্ঞেস করলে কিছু বলতে। এর পার্ট 2 ডিসক্রিপশনে লিংক আছে।